Hello viewers, welcome to my channel. Today I am going to discuss the impact of Norman conquest on English literature. So let's start. In 1066 AD, England was conquered by William Duke Normandy. 1066 খ্রিস্টাব্দে উইলিয়াম ডিক নরমান্ডি ইংল্যান্ড জয়লাভ করেছিলেন। This conquest of England by William Duke is known as the Norman conquest. উইলিয়াম ডিউকের এই যে জয় এটাই ইতিহাসে নরমান কনকোয়েস্ট নামে পরিচিত। It was of great significance as it exerted a far-reaching influence on English language and literature. এই নরমান কনকোয়েস্টের বিশেষ একটি তাৎপর্য রয়েছে কারণ ইংলিশ সাহিত্য এবং ইংলিশ ভাষার উপর এই নরমান কনকোয়েস্টের একটি সদূর প্রসারী প্রভাব রয়েছে। The Normans not only brought the terror of the sword, but more important, still became the transmitters to England of French culture and literature in many ways. নরমানরা শুধুমাত্র যুদ্ধ বা অস্ত্রের ভয়াবহতা নিয়ে আসেনি, তারা ইংল্যান্ডে তাদের সঙ্গে নিয়ে এসেছিল ফরাসি সাহিত্য এবং ফরাসি সংস্কৃতির নানা জিনিস নানাভাবে। The Normans with laws and administration imported into England French literary ideals. নরমানরা অ্যাডমিনিস্ট্রেশন এবং লয়ের মধ্য দিয়ে ইংল্যান্ডে ফরাসি সাহিত্যের আদর্শকে নিয়ে এসেছিল। দ্য নরমান কনকোয়েস্ট অ্যাফেক্টেড দ্য টোন অফ মিডল ইংলিশ পোয়েট্রি ডিপলি। মিডল ইংলিশ কবিতার যে সুর তাকে যথেষ্ট প্রভাবিত করেছিল এই নরমান কনকোয়েস্ট। উইথ দ্য নরমান কনকোয়েস্ট দ্য লিটারারি আইডিয়ালস অফ ইংলিশ লিটারেচার চেঞ্জড। ইংলিশ সাহিত্যের যে আদর্শ সেটি পুরোপুরিভাবে পরিবর্তন ঘটে গিয়েছিল এই নরমান কনকোয়েস্টের প্রভাবে। No knowledge of Anglo-Saxon poetry is needed in order to read Chaucer. চসারকে পড়ার জন্য, চসারের লেখা বুঝবার জন্য অ্যাংলো-স্যাক্সন পোয়েট্রির কোনো জ্ঞান আমাদের না থাকলেও চলবে। But it is impossible to understand the origin of his without knowing something of French which preceded it. চসারের লেখা বুঝবার জন্য অ্যাংলো-স্যাক্সন কবিতার প্রয়োজনীয়তা, অ্যাংলো-স্যাক্সন কবিতার সম্পর্কে জ্ঞান আমাদের না থাকলেও চলবে। কিন্তু ফরাসি সাহিত্যের আদর্শ বা ফরাসি সাহিত্য সম্পর্কে না জেনে আমরা কিন্তু চসারের উৎসগুলো আমরা বুঝতে পারবো না। চসারের লেখার যে উৎসগুলো সেগুলো আমাদের পক্ষে কোনোদিনই অনুধাবন করা সম্ভব হবে না। ফ্রেঞ্চ পোয়েট্রি ক্যাপচার দ্য হার্টস অফ দ্য ইংলিশ ইমিটেটর্স। সেই সমস্ত ইংলিশ লেখকদের হৃদয়কে জয়লাভ করে নিয়েছিল ফরাসি কবিতা, যারা ফরাসি থেকে ইংলিশে কবিতাগুলোকে ট্রান্সফার করছিল। ইংলিশ পোয়েট্রি বিফোর কনকোয়েস্ট ইভোকড সিনিস্টার ল্যান্ডস্কেপ। নরমান কনকোয়েস্টের আগে ইংলিশ কবিতাগুলোর মধ্যে আমরা যেটা প্রায়ই লক্ষ্য করি সেটা হচ্ছে কোনো না কোনো অশুভ কোনো জায়গা, অ্যান্ড মোর্নফুল সিনস, কোনো বিয়োগান্তক দৃশ্য, এই সমস্ত টপিক্সের উপরেই লেখা। বাট দি লেটার পোয়েট্রি অর্থাৎ নরমান কনকোয়েস্টের পরের যে সমস্ত কবিতা এসেছে ইংল্যান্ডে, ডিলাইটেড ইন দ্য ক্লিয়ার ব্রাইট ডিলাইটস অফ স্প্রিং উইথ ফ্লাওয়ার্স, ডিগেট মেডোস অ্যান্ড সিঙ্গিং বার্ডস। সেখানে ফুল ফল, রং বেরঙের পাখি, তাদের গান, এই সমস্ত জিনিস নিয়ে গঠিত। Another consequence of the Norman conquest was notice in change of poetic style in the Middle English period. মিডল ইংলিশ পিরিয়ডে কবিতা লেখার যে স্টাইল, যে পোয়েটিক স্টাইল, সেটি নরমান কনকোয়েস্টের ফলে আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন ঘটে গিয়েছিল। উই মার্ক দ্য প্রিডমিনেন্স অফ কনসোনেন্টস ইন দ্য পোয়েট্রি বিফোর দ্য কনকোয়েস্ট। নরমান কনকোয়েস্টের আগে ইংলিশ কবিতাগুলোর মধ্যে আমরা দেখতাম কনসোনেন্টের আধিক্য। দ্য রেটরিক অফ দ্য ওল্ড ইংলিশ পোয়েট্রি ওয়াজ লস্ট ইন দ্য কনকোয়েস্ট। ওল্ড ইংলিশ কবিতার যে অলঙ্কার নরমান কনকোয়েস্টের পরে সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে গিয়েছে। দি মনোটনি অফ অ্যাংলো-স্যাক্সন স্টাইল yielded place to the variety of French lines in which we mark the limitless combination of assonance and rhyme. গতানুগতিক একঘেয়েমি অ্যাংলো-স্যাক্সন স্টাইল সরে গিয়ে সেই জায়গায় চলে এসেছে ফরাসি লাইন অর্থাৎ ফরাসি কবিতার সৌন্দর্য, যেখানে আমরা দেখতে পাই অ্যাজোনেন্স এবং রাইমের একটি সুন্দর মিশ্রণ। দ্য নরমান কনকোয়েস্ট অ্যারেস্টেড দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মিডল ইংলিশ প্রোজ। মিডল ইংলিশ প্রোজের যে বৃদ্ধি এবং যে উন্নতি তাকে থামিয়ে দিয়েছিল এই নরমান কনকোয়েস্ট। দি মনস্টারিজ ইংলিশ প্রোজ ওয়াজ রিটেন ডিউরিং দ্য মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ডে সাধারণত মঠ সংক্রান্ত কিছু গদ্য লেখা হতো, বাট ইট ওয়াজ নট অরিজিনাল ওয়ার্ক, কিন্তু সেটাও ঠিকঠাক কাজ নয়। দি ওল্ড বুকস chiefly those of Alfred and Alfric,
সেই সমস্ত পুরাতন বইগুলো যেগুলো আলফ্রেড এবং আলফ্রিকের লেখা সেগুলোকেই রিড অ্যান্ড কপিড পড়া হতো এবং কপি করা হতো। দেয়ার ওয়াজ রি-এডিটিং বাট নো মেকিং অফ বুকস, সেগুলোকেই রি-এডিট করা হতো কিন্তু নতুন করে বই লেখালেখি হতো না। দি হোমিলিস অফ আলফ্রিক ওয়াজ ফ্রিকোয়েন্টলি কপিড, আলফ্রিকের হোমিলিসগুলো সবথেকে বেশি কপি করা হতো। অ্যান্ড দি পিপল স্টিল হার্ড ফ্রম দেম, সেই সমস্ত হোমিলিস থেকে ইংল্যান্ডের লোকেরা জানতে পারতো, তাদের নিজের ভাষায় তারা জানতে পারতো। দি স্টোরিজ অফ দ্য ইংলিশ সেন্স, তাদের দেশের মহান সন্ন্যাসীদের কাহিনী। অ্যান্ড দি প্রেজ অফ দেয়ার গ্রেট কিংস, তাদের দেশের রাজাদেরকে নিয়ে লেখা যে বিভিন্ন প্রশংসার কাহিনী গদ্য আকারে তারা জানতে পারত। এ লিচ বুক ওয়াজ মেন্ডিং আউট অফ দ্য ওল্ডার বুকস of the same kind and it closed the prose activity in the 12th century. পুরাতন বইগুলোকেই কপি করে নতুন করে লেখা হতো, একই ধরনের বই লেখা হতো এবং 12 শতকে টোটাল যে গদ্য সাহিত্যের যে গতি, প্রোজ অ্যাক্টিভিটি টোটালি থমকে গিয়েছিল এই নরমান কনকোয়েস্টের প্রভাবে। From the present survey it becomes abundantly clear that the Norman conquest of 1066 was an event of far-reaching significance in the history of English literature. এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তা থেকে এটা পরিষ্কার যে ইংলিশ সাহিত্যের ইতিহাসে নরমান কনকোয়েস্টের একটি যথেষ্ট সদূরপ্রসারী প্রভাব রয়েছে। আফটার দ্য কনকোয়েস্ট ইংলিশ পোয়েট্রি রিসিভড এ নিউ স্টিমুলাস ফ্রম ফ্রেঞ্চ পোয়েট্রি। এই আক্রমণের পরেই যখন ইংল্যান্ডের লোকেরা নরমানদের সান্নিধ্যে এসেছিল, ফরাসি কবিতার প্রভাবে ইংলিশ কবিতা সেই সময় একটি নতুন গতি পেয়েছিল। বাট দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ প্রোজ ওয়াজ অ্যাব্রাপ্টলি চেকড, কিন্তু গদ্য সাহিত্য থমকে গিয়েছিল। দ্য নরমান কনকোয়েস্ট লিড টু দ্য ডিস্ট্রাকশন অফ অ্যাংলো সেকশন রেটরিক, এই নরমান কনকোয়েস্টের প্রভাবেই কিন্তু অ্যাংলো সেকশন রেটরিক ধ্বংস হয়েছিল। দি অ্যাংলো সেকশন ভোকাবুলারি ওয়াজ ট্রান্সফর্মড বাই দ্য ডিসঅ্যাপিয়ারেন্স of its old poetic terms. অ্যাংলো সেকশন ভোকাবুলারির মধ্যে আমরা পুরাতন সেই সমস্ত পোয়েটিক টার্মগুলো আর দেখতে পেতাম না, সেগুলো সমস্ত সরে গিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট নিউমারাস নিউ ওয়ার্ডস হ্যাভ ডিরাইভড ফ্রম ফ্রেঞ্চ, ল্যাটিন অ্যান্ড গ্রিক, এবং ফলস্বরূপ সেই সমস্ত জায়গায় চলে এসেছিল বহু সংখ্যক নতুন নতুন ফ্রেঞ্চ শব্দ, ল্যাটিন শব্দ এবং গ্রিক শব্দ। Both the English language and the culture have gone through many evolution. ইংলিশ ভাষা এবং ইংলিশ সংস্কৃতি আমরা দেখেছি নানা বিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল অফ দোজ ডেভেলপমেন্টস ওয়াজ দ্য নরমান কনকোয়েস্ট ইন দ্য ইয়ার 1066, আর সবথেকে উল্লেখযোগ্য যেটি অবদান রাখে সেটি হলো 1066 সালের নরমান কনকোয়েস্ট। দ্য রেজাল্ট অফ দ্য কনকোয়েস্ট হ্যাভ শেপড দ্য হিস্ট্রি অফ ইংল্যান্ড। বোথ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য কালচার হ্যাভ গান থ্রু মেনি ইভলিউশন, ইংলিশ ভাষা, ইংলিশ সংস্কৃতি নানা বিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল অফ দোজ ডেভেলপমেন্টস ওয়াজ দ্য নরমান কনকোয়েস্ট ইন দ্য ইয়ার 1066, এবং তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটি হলো সেটি হলো 1066 সালের নরমান কনকোয়েস্ট। দ্য রেজাল্টস অফ দ্য কনকোয়েস্ট হ্যাভ শেপড দ্য হিস্ট্রি অফ ইংল্যান্ড, এই যুদ্ধের ফলাফল ইংল্যান্ডকে নতুন করে রূপদান করেছিল। অ্যান্ড আর স্টিল অ্যাপারেন্ট ইন টুডেজ ইংলিশ ট্র্যাডিশনস, এবং আজও সেটা আমরা লক্ষ্য করতে পারি ইংল্যান্ডের বর্তমান ট্র্যাডিশনের মধ্যে। গভর্নমেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ভাষার মধ্যে, ইংলিশ গভর্নমেন্টের মধ্যে। বাই লুকিং অ্যাট মডার্ন ইংল্যান্ড উই ক্যান স্টিল সি দ্য থ্রেডস দ্যাট স্টেমড ফ্রম দ্য ইনফ্লুয়েন্স অফ দ্যাট ইভেন্ট সো মেনি ইয়ার্স অ্যাগো। আজকে আধুনিক ইংল্যান্ডের দিকে তাকিয়ে আমরা দেখতে পাই, বুঝতে পারি সেই সুতার টান, যে সুতার টান রোপিত হয়েছিল এই নরমান কনকোয়েস্টের মধ্য দিয়েই বহু বছর আগে। To get such kind of videos, please subscribe my channel. Thank you.